আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা পড়ব ষষ্ঠ অধ্যায় পরিকল্পনা। ঠিক আছে, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছ না? জি দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে একটা লোক হ্যাঁ না তাকিয়ে তাকিয়ে ভাবছে যে সে কোন পাশে যাবে, দিস ওয়ে না দ্যাট ওয়ে। সে ভাবছে যে সে কি করবে, কোন দিকে বা কোন পথে সে হাঁটবে, তাই না? তার মানে কি দাঁড়াচ্ছে যে সে চিন্তা করছে কোন পথে যাবে এবং কোন পথে গেলে তার সঠিক পথ নির্বাচন করা হবে, তাই তো? সঠিক পথটা নির্বাচনের জন্যই তো সে চিন্তা করছে। তার মানে সে তার সঠিক পথ নির্বাচন করার জন্য প্ল্যান করছে, মনে মনে প্ল্যান করছে, পরিকল্পনা করছে, তাই না? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মনে মনে পরিকল্পনা করছে যে সে কোন পথে যাবে। মেয়েরা কথা বলবে, তোমরা কিন্তু এই অধ্যায়টা বুঝতে চেয়েছো এবং আমার কথার সাথে যদি তোমরা সাড়া না দাও তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমরা কথা বুঝতে পারছো নাকি পারছো না। এরপর খেয়াল করো, এখানে দেখা যাচ্ছে কি একটা ছবি দেখা যাচ্ছে, কয়েকজন মিলে একটা কাজের প্ল্যান করছে, একটা কাজের ছক করছে। আর এখানে দাঁড়িয়ে আছে একজন লোক, দাঁড়িয়ে আছে, সে চিন্তা করছে যে সে কি করবে। এখন তাদের এই সঠিক পরিকল্পনাটাই তাদের জন্য 100% সাকসেস এনে দিবে। সঠিক পরিকল্পনা করে তবেই ব্যবসাতে পা রাখা উচিত, তাহলে 100% নিশ্চিত সাকসেস আসতে পারে, তাই তো? তো তারা বসে বসে প্ল্যান করছে যে তারা কি করবে। তাহলে আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের পাঠের বিষয় হচ্ছে ব্যবসায় পরিকল্পনা অধ্যায় ষষ্ঠ। আচ্ছা, শিখন ফল, এটার মধ্যে তোমরা কি কি আজকে শিখতে পারবে তাই, তেমন কোনো বিষয় না। দেখো, ব্যবসায় পরিকল্পনার ধারণা। ব্যবসায় পরিকল্পনা যে ধারণা, এটা কি আসলে? পরিকল্পনাটা কি? আমাদের মাঝে ব্যবসায়িক যে ধারণা আছে, এই ধারণাকে বাস্তবতার মুখ দেখানোর জন্য প্রথম পদক্ষেপ হলো পরিকল্পনা। আমরা যখন কল্পনা করব বা পরিকল্পনা করব যে আমি একটা ব্যবসা করব, হ্যাঁ, সেই ব্যবসাটা কিরকম হবে, কি হবে না হবে, সেই বিষয়ে তো আমি পরিকল্পনা করব। ওই ব্যবসাটা করার জন্য প্রথম যে ধাপ, সেটাই তো প্রথম যে অবস্থানে আমি যাব, সেটাই তো পরিকল্পনা। যে আমি নিজে নিজে চিন্তা করছি, নিজে নিজে প্ল্যান করছি। একটা ভালো ব্যবসায়িক পরিকল্পনা শুধু বিনিয়োগকারীকে আকৃষ্টই করে না, বরং ভবিষ্যতের জন্য পথ নির্দেশিকা হিসেবে কাজ করে। বিনিয়োগকারীকে আকৃষ্টই করে না, বিনিয়োগকারীকে যে ইনভেস্ট করবে, যে ব্যবসাটা করবে, যে ব্যবসায় ইনভেস্ট করবে, সে হচ্ছে বিনিয়োগকারী। হ্যাঁ, ওকে শুধু একটা ভালো ব্যবসায়িক পরিকল্পনা, মানে পরিকল্পনাটা পছন্দ হয় এমন একটা পরিকল্পনা যেটাতে বোঝা যায় যে আমি ভবিষ্যতে লাভের মুখ দেখব। তো সেইটা শুধু একটা বিনিয়োগকারীকে আকর্ষণই করে না, বরং ভবিষ্যতের পথ নির্দেশিকা অথবা ভবিষ্যতের দলিল হিসেবে কাজ করে। খেয়াল করো মেয়েরা, ব্যবসায় পরিকল্পনা কাকে বলে? কোন ব্যবসা কোন দিকে অগ্রসর হবে এবং কিভাবে ব্যবসায়ের সাফল্য অর্জন করা যাবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনাকে ব্যবসায় পরিকল্পনা বলে। ব্যবসায় পরিকল্পনাকে কিসের দলিল বলা হয়? কি দলিল বলা হয়? লিখিত দলিল। ব্যবসা পরিকল্পনা কিসের প্রতিচ্ছবি? ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এই ছোট ছোট প্রশ্নগুলো দিয়ে তোমাদেরকে বোঝানোর জন্য এই ছোট ছোট প্রশ্নগুলো লেখা হয়েছে, যে তোমরা সহজেই জিনিসটা ধরতে পারো আসলে পরিকল্পনাটা কি। এটা একটা লিখিত দলিল, এটা ব্যবসা পরিকল্পনা ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি, মানে ভবিষ্যৎ বা ইন ফিউচারে ব্যবসাটার কি হবে, কিভাবে হবে, কোন পণ্যের উপর হবে, সমস্ত বিষয়গুলো ভবিষ্যৎ কার্যক্রমের একটা প্রতিচ্ছবি বা ছক আকার, একটা ছক। বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি টিচার।
তোমরা কি বুঝতে পেরেছো পরিকল্পনাটা কি? এই পরিকল্পনাটা কি সেটা আমরা জানি, কারণ তোমরা তো হোম সায়েন্সেও পড়েছো পরিকল্পনা কি, তাই না? হোম সায়েন্সের পরিকল্পনাটাই তো এখানেই, শুধু এই জায়গার মধ্যে ব্যবসা শব্দটা উচ্চারণ করা হবে, তাই তো? বাজেট পড়েছো না? আচ্ছা, এখন দেখো ব্যবসা পরিকল্পনার ধারণা। একটি ভালো ব্যবসায়িক পরিকল্পনার গঠনে কি থাকবে? ওই যে প্রতিচ্ছবি বলছে, ওই প্রতিচ্ছবিটার মধ্যে কি থাকবে? একটি ভালো ব্যবসায় পরিকল্পনার প্রতিচ্ছবিতে কি থাকবে? এই বিষয়গুলো একটি পরিকল্পনার ধারণার মধ্যে থাকবে। পরিকল্পনা যখন গঠন করা হবে, উদ্যোক্তা যখন গঠন করবে, উদ্যোক্তা যখন পরিকল্পনার প্রতিচ্ছবি আঁকবে, তখন সে এই জিনিসগুলো চিন্তা করবে যে আপনার ব্যবসা কি, মানে সে কোন বিষয় বা কোন পণ্যের উপর ব্যবসা করতে চাচ্ছে, ব্যবসাটা কিসের। তারপরে হচ্ছে বাজার কোথায়, সে যে পণ্যটা যে কোথায় পণ্যটা উৎপাদন করবে অথবা কোন বাজারে সে পণ্যটা সাপ্লাই করবে, ঠিক আছে? বাজারটা কোথায়, কিভাবে পরিচালনা করবেন, মানে এটার ব্যবস্থাপনা পরিচালনা এই জিনিসগুলো কেমন হবে, কিভাবে অর্থ আয় ও ব্যয় হবে। একটা ব্যবসা করতে হলে তো টাকা লাগবে। আমরা যে ফিনান্সে পড়ি তহবিল সংগ্রহ, তাই না? ফিনান্সে আমরা সেকেন্ড অধ্যায়ে তহবিল সংগ্রহ পড়ি না, পড়ি তো? তো এই একটা ব্যবসা করতে হলে তো আমরা জানি, ওখান থেকে আমরা শিখেছি যে একটা ব্যবসা করতে হলে নিজস্ব মূলধন পুঁজির দরকার। এই তহবিলটা সংগ্রহ করতে হয়। এই তহবিলটা তো সংগ্রহের বিভিন্ন উৎস থাকে, তাই না? তহবিলটা সংগ্রহের বিভিন্ন উৎস থাকে না? বিভিন্ন ভাবে তহবিল সংগ্রহ করা হয় না? ফিনান্সে আমরা পড়েছি না যে ব্যবসা করতে হলে পুঁজির দরকার, ক্যাপিটাল দরকার, সেই ক্যাপিটাল জোগাড় করতে হয়, বিভিন্ন উৎস থেকে সেই ক্যাপিটাল জোগাড় করা হয়, পড়েছি? কথা বলো মেয়েরা। হ্যাঁ, তাহলে কোথা থেকে জোগাড় করা হয়? যখন ব্যবসা করা হয় তখন কি টাকাটা নিজস্ব মূলধন বিনিয়োগ করা হয় প্রথমে। যদি নিজের টাকাটা না হয়, নিজের টাকা দিয়ে ব্যবসার মূলধন হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট না হয় বা যথেষ্ট না হয়, তখন কি করা হয়? ঋণ নেওয়া হয় বন্ধু বান্ধবের কাছ থেকে, বিভিন্ন লিজিং কোম্পানি থেকে অথবা বিভিন্ন ব্যাংকের কাছ থেকে, বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করে তারপর ব্যবসা করা হয়। এখানে সেটাই বলছি, অর্থটা আয় কিভাবে হবে, কোথা থেকে টাকা ক্যাপিটাল আসবে, এবং সেই টাকাটা কিভাবে ব্যয় করা হবে, কোন কোন খাতে ব্যয় করা হবে, সেটার একটা বাজেট, যেটার কথা বলেছি সেটার একটা প্রতিচ্ছবি বা পরিকল্পনা করা হয়, যেটা বাজেটে তোমরা পড়েছো। কি ধরনের পণ্য বা সেবা হবে? কি ধরনের পণ্য? তুমি একটা সাবান তৈরি করতে পারো, তুমি একটা শ্যাম্পু তৈরি করতে পারো, অথবা তুমি প্লেট, থালা, বাসন, যে প্লাস্টিকের সামগ্রী তৈরি করতে পারো। সে কি ধরনের পণ্য বা সেবা তুমি দিতে চাও সেটা তোমাকে চিন্তা করতে হবে, যেটা তোমার কাছে সহজ হবে তুমি সেটাই গ্রহণ করবে। বিক্রি ও বাজারজাতকরণ সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। কোথায় বিক্রি করবে, কিভাবে বিক্রি করবে, বাজারজাতকরণ। বাজারজাতকরণ মানে কি? বিপণন। আমরা এই গত ক্লাসেই আমি বিপণন পড়িয়েছি, যখন আমি পড়িয়েছিলাম, তো সেখানে বলেছি না বাজারজাতকরণ কি? একটা পণ্যের কাঁচামাল তৈরি করার, কাঁচামাল সংগ্রহ করা থেকে শুরু করে পণ্যটা ক্রেতা বা ভোক্তার হাতে যাওয়া পর্যন্ত যত রকম কার্যাবলী আছে সবকিছুই বিপণন, বলেছি না? মেয়েরা কথা বলো, তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ তো? হ্যাঁ, তো সেইখানে কাঁচামাল সংগ্রহ করা হয়, কারখানাতে উৎপাদন করা হয়, তারপরে অথবা যদি সেটা কৃষি পণ্য হয় তাহলে সেটা কৃষি কাজ করে উৎপাদন করা হয়, তারপরে হচ্ছে পণ্যটা বাজারে বিক্রি করার জন্য বা ক্রেতার কাছে বিক্রি করা হয়, বা পাইকারের কাছে বিক্রি করা হয়, পাইকার খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রি করে, আবার খুচরা ব্যবসায়ী ক্রেতা অথবা ভোক্তার কাছে পণ্যটা তুলে দেয়, বিক্রি করে। তো যতক্ষণ পর্যন্ত ভোক্তার কাছে না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত সব কাজগুলোই হচ্ছে তোমার বাজারজাতকরণ। তাহলে বিক্রি ও বাজারজাতকরণের কিভাবে করা হবে সেই রকম পরিকল্পনাও তো একজন উদ্যোক্তার করতে হবে, তাই না? ঠিক আছে, এখন আমি আমার
অধ্যায়ের সার সংক্ষেপটুকু বলেছি। এখন আমি বইয়ে আসছি, তোমরা বই খুলতে পারো চাইলে, ষষ্ঠ অধ্যায় খুলে তোমরা দেখতে পারো, এই পৃষ্ঠাটা দেখতে পারো। দেখো তো 82 পৃষ্ঠা, সম্ভবত 81-82 পৃষ্ঠা হবে। এটা বইয়ের পৃষ্ঠাটা দেখো। এতক্ষণ তো আমি তোমাদের এই কথাগুলোই আমি তোমাদেরকে সহজ ভাষায় বলে নিয়েছি। এখন বই কি বলছে আমি তাই পড়ে বোঝাচ্ছি যে ব্যবসা পরিকল্পনা হলো ব্যবসায়ের ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটা বলেছি, এটি একটি লিখিত দলিল, একটা লিখিত দলিল, প্ল্যানটা একটা লিখিত দলিল বা লিখিত অবস্থায় থাকবে, যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। কিছু কিছু লাইন তোমাদের মুখস্থ করতে হবে। ওই লাইনগুলো যদি তোমরা মুখস্থ না করো, তাহলে যখন বানিয়ে লিখতে চাবে কোনো বিষয়, স্বচ্ছ ধারণা থাকবে না, লেখা হয়ে যাবে উলটপালট। কিছু লাইন মুখস্থ করতে হয়। যেমন এখানে যে কথাটা বলেছে যে এটি একটি লিখিত দলিল, যার মধ্যে ব্যবসায়ের লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। এই লাইনটুকু বুঝতে হবে, তারপরে একটু মুখস্থ করতে হবে, দেন তুমি তোমার সঠিক ভাষায় লিখতে পারবে, বা টিচারকে তুমি যখন লিখবে তখন লেখাটা সুন্দর হবে, টিচারও বুঝতে পারবে। কোনো ব্যবসায় কোন দিকে অগ্রসর হবে ও কিভাবে ব্যবসায় সাফল্য অর্জন করা যাবে তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা ব্যবসায় পরিকল্পনায় পাওয়া যায়। কোন দিকে অগ্রসর হবে এবং কিভাবে সফলতা আসবে সেটা ব্যবসায় পরিকল্পনার মধ্যে আগে থেকেই থাকে। জাহাজ বা উড়োজাহাজের ক্ষেত্রে রাডার যেমন চালককে পথ চলার নির্দেশনা দিয়ে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে, তেমনি ব্যবসায় পরিকল্পনা কোনো ব্যবসায়ীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। একটা নৌকা চালাতে গিয়ে যখন মাঝি নৌকাটাকে তীরে নিয়ে যায়, ঠিক সেই রকম ভাবে একটা ব্যবসায়ী যখন পরিকল্পনা করে, তখন সেই পরিকল্পনা তাকে তার কি সাফল্যের দ্বার প্রান্তে নিয়ে যায় বা তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে। নতুন ব্যবসা শুরু করা অথবা বর্তমান ব্যবসা সম্প্রসারণ উভয় ক্ষেত্রেই ব্যবসা পরিকল্পনার প্রয়োজন হয়। ব্যবসা পরিকল্পনাকে ভ্রমণকারীর জন্য রোডম্যাপ এবং একজন দালান নির্মাতার নীল নকশার সাথে তুলনা করা যেতে পারে। একটা বিল্ডিং যখন প্রস্তুত করা হয়, তখন কিন্তু কি ইঞ্জিনিয়ার আগে প্ল্যান করে দেয় যে এই বিল্ডিংটা কিভাবে হবে, কয়টা, এক একটা ফ্ল্যাটে কয়টা রুম হবে, রুমগুলো কত ফিট হবে, কত ফিট বাই কত ফিট হবে, তারপরে হচ্ছে কোথায় কি থাকবে, রুমটা সাজানোর ব্যবস্থা, ড্রয়িং রুম কোথায়, বেডরুম কোথায়, তারপরে ডাইনিং কোথায়, এগুলো সবকিছু একজন ইঞ্জিনিয়ার ঠিক করে দেয়। ঠিক সেইভাবে ব্যবসা পরিকল্পনার ক্ষেত্রে একজন উদ্যোক্তা প্রথমে তার পরিকল্পনার ছকটা এঁকে নেয়। বিল্ডিংটা যেমন একটা ছক তৈরি করে এইরকম 20 তলা, 50 তলা, 100 তলা বিল্ডিং হচ্ছে, তেমনি একজন ব্যবসায়ীও কি করছে, পরিকল্পনা করে তার পরিকল্পনা অনুযায়ী চলে তার ব্যবসাটাকে সফলতার চূড়ায় নিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? জি টিচার। আচ্ছা, এখন ব্যবসা পরিকল্পনার কিছু গুরুত্ব তো আচ্ছা, ব্যবসা পরিকল্পনার কিছু গুরুত্ব থাকবেই। এটা তো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো। এটা কোনো না কোনো ভাবেই আসে। তুমি যদি ব্যবসা পরিকল্পনার গুরুত্ব কি পয়েন্টগুলো তুমি মুখস্থ করো বা পয়েন্টগুলো তোমার মনে রাখো, তাহলে কিন্তু তুমি জিনিসটা নিজের ভাষায় লিখতে পারবা এবং এই পয়েন্টগুলো দিয়ে লিখতে পারবা এবং প্রশ্নটা যেভাবেই আসুক ওই পয়েন্টগুলো মনে করে উত্তর দিতে পারবা। ব্যবসা পরিকল্পনার গুরুত্ব, অথবা তোমাকে ছকে বললো যে উদ্যোক্তা ব্যবসা পরিকল্পনা করেছে, তার গুরুত্ব আলোচনা করো, কোনো একটা থিম দিয়ে বললো, তখন তো তোমাকে এই পয়েন্টগুলোই দিতে হবে। এর মধ্যে দেখো, ব্যবসা পরিকল্পনা ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা করে। পরিকল্পনা মূলধন সংগ্রহ কিভাবে করতে হবে এবং সেই মূলধন কিভাবে বিনিয়োগ করতে হবে সেই সম্পর্কে পরিকল্পনার মধ্যে থাকে। সরকারি সুযোগ সুবিধার সৎ ব্যবহার পাওয়া যায়, কারণ সরকারি অনেক ব্যবসা করতে গেলে সরকার অনেক সুযোগ সুবিধা দেয়, সেগুলোও তো গ্রহণ করা উচিত। ব্যবসাটাকে চালু রাখার জন্য সরকারি সুযোগ সুবিধাগুলো গ্রহণ করা উচিত। তারপর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। অনেক সময় অনেক রকম অসুবিধা আসবে, সেই অসুবিধাগুলো মোকাবেলা করতে হবে। পরিকল্পনাটাকে কিছুটা ফ্লেক্সিবল অবস্থায় রাখতে হবে। যদি ফ্লেক্সিবল মানে নমনীয়তা থাকে পরিকল্পনায়, তাহলে কি হয়, তাহলে
পরিকল্পনাটা তার সিচুয়েশন বুঝে চেঞ্জ করা যায়, সিচুয়েশন বুঝে চেঞ্জ করা যায়, কারণ সবসময় তো এক সিচুয়েশন থাকে না। ব্যবসাটা তো কখনো কখনো এক এক দিকে মোড় নেয়। তোমার সেটা রাজনৈতিক অবস্থার কারণেও হতে পারে, প্রাকৃতিক অবস্থার কারণেও হতে পারে, অথবা উদ্যোক্তার নিজস্ব কারণেও হতে পারে। তখন সেই পরিকল্পনাটাকে যেন মোড় নেওয়া যায় একটা উপযুক্ত পথের দিকে, সেই বিষয়ে সেইটারও একটা পরিকল্পনা থাকতে হয়, এবং পরিকল্পনাটা একটু নমনীয় থাকতে হয়। যে কোন বিপদের সময় কি গ্রহণ করবে, বিপদ তো অনেক রকম থাকবে, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অবস্থা, অনেক কিছু। তারপরে হচ্ছে এই যে যেমন ঝড় ঝঞ্ঝা দুর্যোগ, তারপরে হচ্ছে মহামারী, যে এখন যে মহামারীটা চলছে, যারা ব্যবসার প্ল্যান করেছিল তারা তো অনেক ব্যবসার প্ল্যান পরিবর্তন করতে হচ্ছে তাদেরকে। তো সেইভাবেই পরিকল্পনাটাকে নমনীয় রেখে সিদ্ধান্ত গ্রহণে যেন সহায়তা হয়, সেই বিষয়ে নমনীয়তা প্রয়োজন হয়, নমনীয়তা রেখে কাজ করতে হয়, ফ্লেক্সিবল থাকতে হয়। ব্যবসা পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া। ব্যবসার সাফল্য অনেকাংশে নির্ভর করে সঠিক প্রকল্প নির্বাচনের উপর। প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, প্রকল্প বলতে কি বুঝছো? প্রকল্প হচ্ছে কোনো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য বাস্তবায়নে প্রণীত পরিকল্পিত ও সুচিন্তিত কর্মপদ্ধতি। প্রকল্প একটি নির্দিষ্ট সময়ে শুরু হয়ে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী পরিসমাপ্তি হয়। একটি প্রকল্প হতে পারে সম্পূর্ণ নতুন বিনিয়োগ সিদ্ধান্ত অথবা পুরাতন ব্যবসায়ের সম্প্রসারণ। একটা প্রকল্প কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেটা আগে থেকে চিন্তা করা থাকবে। প্রকল্পটার কখন সময় অনুযায়ী পরিসমাপ্ত হবে, এটা একটা নতুন ব্যবসাতে বিনিয়োগ সিদ্ধান্ত, অথবা কারো যদি কোনো পুরাতন ব্যবসা থাকে সেটা সম্প্রসারণ, মানে একটা দোকান আছে অথবা একটা ব্যবসা আছে, সেটাকে আরেকজন মানে দুইটা দোকান দিল, তিনটা দোকান দিল, এইভাবে কি সম্প্রসারণ করলো, সেইটা ব্যবসার সম্প্রসারণের সুচিন্তিত মতামত বা সুচিন্তিত পরিকল্পনা। ব্যবসায় প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হলো ধারণা চিহ্নিতকরণ এবং ধারণাগুলো মূল্যায়ন করে এটিকে একটিকে নির্বাচন করা। আচ্ছা, আমি আসি এখানে। আমরা যে পরিকল্পনাগুলো আমরা পড়েছি সেই পরিকল্পনার গুরুত্বগুলোই পয়েন্ট করে দেয়া আছে। এটা তো পড়াই হয়েছে আমাদের, এইখানে না থাকলেও হবে। এখন আমরা চলে যাই ব্যবসায় পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়াটা কি। 1. প্রকল্পের ধারণা চিহ্নিতকরণ। 2. ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন করা। ক হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং, খ হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। আমরা প্রত্যেকটা বিষয়ে যাব, প্রত্যেকটা বিষয়েই আলাদা আলাদা করে যাব। তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা, দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা, এই অধ্যায়টা কিন্তু সত্যি অনেক বোঝার। যদি কেউ না বুঝে লিখার চেষ্টা করো সে পারবে না, আবার বুঝলে এই অধ্যায়টা অনেক সহজ। সবচেয়ে বড় সমস্যা হয় কি, মেয়েরা বই রিডিং করতে চায় না। যারা বই রিডিং না পড়ে, পড়াটা বোঝার পর, যেমন আমি তোমাকে বোঝালাম, তোমার প্রথম কাজ হবে আমার বোঝানো শেষ বা তোমার ক্লাসগুলো শেষ, তুমি বইটা ধরে রিডিং করবা। যখন আমার বোঝানোর পর নিজে একবার বইটা রিডিং করবা, তাহলে সবচেয়ে বেশি ভালো বুঝবা। এখন আমার বোঝানো বুঝছো তোমরা, বইটা গুটায় রেখে দিছো আর বইটা ধরো নাই, ভাবছো ম্যাডাম কি বলছে আমার মনে আছে, অসুবিধা নাই। ওই ধারণাটা থেকে যখন লিখতে যাও তখন আর তোমাদের লেখাটা প্রশ্নের সাথে সামঞ্জস্যতাপূর্ণ হয় না, যার কারণে নাম্বার কম চলে আসে এই বিষয়গুলোতে। এখন আগে তো মুখস্থ, সৃজনশীল হওয়াতে আগে তো মুখস্থ ছিল, মুখস্থ করে লিখতো। এখন তো সৃজনশীল হওয়াতে নিজস্ব মতামত দেওয়া শুরু করে। ধারণা স্পষ্ট না রেখে নিজস্ব মতামত দেওয়ার কারণে এক প্রশ্নের উত্তর হয় না। আচ্ছা, এখন আসি প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। তোমরা বই খুলতে পারো, 82-83 পৃষ্ঠা তোমরা বই খুলে দেখতে পারো, অথবা এদিকেই দেখতে পারো। একজন সম্ভাবনাময় উদ্যোক্তা, একজন সম্ভাবনাময়, আচ্ছা ঠিক আছে, একজন সম্ভাবনাময় উদ্যোক্তার প্রকল্প চিহ্নিতকরণ
প্রক্রিয়ার সূত্রপাত হয় তার প্রকল্প ধারণা অনুভব করার সময় থেকেই। সে যখন মনে মনে ধারণা করে তখন থেকেই চিহ্নিত করার একটা প্রক্রিয়া শুরু হয়ে যায়। তিনি তার দেখতে পাচ্ছি না, তিনি তার পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে কোনো পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এই চাহিদার উপর প্রকল্প নির্বাচন নির্ভর করে। সাধারণত পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। সাধারণত পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। এই লাইনটার অর্থটা কি? তুমি যখন বুঝবা যে কোনো একটা পণ্যের চাহিদা বাজারে আছে, বেশি আছে, কিন্তু উদ্যোক্তা কম বা কম দোকানে এটা বিক্রি হচ্ছে, তখন তুমি এই পণ্যটা নিয়ে চিন্তা করবা অথবা ব্যবসায়ী বা উদ্যোক্তা চিন্তা করবে যে আমি যদি এই পণ্যটা, বাজারে তো অনেক চাহিদা, আমি যদি এই পণ্যটা বাজারে নিয়ে আসি তাহলে আমার ব্যবসাটা ভালো হবে। কথাটা এটা এখানে এই কথাটাই বলছে যে পণ্য বা সেবার চাহিদা সম্পর্কে ধারণা লাভ করতে পারেন। এই চাহিদার উপর প্রকল্প নির্বাচন নির্ভর করে। সাধারণত পণ্য বা সেবা সামগ্রী চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। সামগ্রীর চাহিদা, লাইনটা দেখো, সাধারণত পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা প্রকল্প ধারণার জন্ম দেয়। যখন যে পণ্যের চাহিদাটা বেশি থাকবে, উদ্যোক্তা সেই পণ্যটা নিয়ে ব্যবসা করতে চাইবে। কথাটার অর্থ হচ্ছে এইটা। বুঝতে পেরেছো? বাজারে যে পণ্যটার চাহিদা থাকবে, বাজারে কোনো পণ্যের চাহিদা থাকবে, যে পণ্যটার চাহিদা থাকবে, উদ্যোক্তা সেই পণ্য নিয়ে কাজ করতে চাইবে। পণ্যের ধারণা থেকে প্রকল্পের সূত্রপাত হয়। প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় উদ্যোক্তা নিজস্ব শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তি ব্যবহারের সুযোগ ইত্যাদি দিকে দৃষ্টি রাখা প্রয়োজন। নতুন প্রকল্প ধারণাগুলোর উৎসসমূহ হলো সাধারণত নিজের কল্পনা, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রকাশনা, অর্থনৈতিক ও শিল্প জরিপ প্রতিবেদন, গবেষণামূলক প্রতিবেদন ইত্যাদি। এখন দেখো ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। একজন উদ্যোক্তা বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ধারণা চিহ্নিত করে একটি তালিকা তৈরি করেন। সে তো বিভিন্ন উৎস থেকে তার তথ্য পায়, সেই তথ্যগুলো বিশ্লেষণ করে, বিশ্লেষণ করার পর সে একটি তালিকা করে, তার ধারণাটা চিহ্নিত করার জন্য একটা তালিকা করে। এই তালিকাবদ্ধ ধারণাগুলো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে, বিচার করে। মূল্যায়ন অর্থ এখানে হচ্ছে বিচার করে আর কি। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে বিচার করে দেখে যে কোন ব্যবসায় প্রকল্প সে গ্রহণ করবে। দুটি পদ্ধতির মাধ্যমে চিহ্নিত ধারণাগুলো মূল্যায়ন বা বিচার করে প্রকল্প নির্বাচন করা হয়। দুইটা ধারণার উপর প্রকল্পটাকে মূল্যায়ন করা হয়, বিচার করা হয়। একটা হলো ম্যাক্রো স্ক্রিনিং, একটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। মাইক্রো স্ক্রিনিংটা কি? ম্যাক্রো স্ক্রিনিং হলো এমন একটি পদ্ধতি যা কতগুলো প্রভাবক বা উপাদানের ভিত্তিতে ব্যবসার ধারণা মূল্যায়ন করে একটি প্রকল্প ধারণা নির্বাচন করতে সহায়তা করে। কতগুলো উপাদান বিশ্লেষণ করে একটা ব্যবসা বা একটা ধারণা নির্ধারণ করে। সকল ব্যবসা বা প্রতিষ্ঠানের কার্যাবলী উদ্যোক্তার নিয়ন্ত্রণ বহির্ভূত কতিপয় উপাদান দ্বারা কম বেশি প্রভাবিত হয়। এখন ম্যাক্রো স্ক্রিনিং এর প্রভাবগুলো কি? এগুলো সাধারণত প্রকৃতির উপর নির্ভরশীল। এগুলো প্রকৃতির গত দিকগুলো চিন্তা ভাবনা করে ম্যাক্রো স্ক্রিনিং যাচাই করা হয়। যেমন জনসংখ্যা, একটি ব্যবসার অস্তিত্ব, প্রবৃদ্ধি ও অগ্রগতি জনসংখ্যার উপর নির্ভর করে। অর্থনৈতিক পরিবেশ, যেমন এক এক দেশের অর্থনৈতিক পরিবেশ এক এক রকম, বা একটি দেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক পরিবেশটা এক এক রকম। পণ্য বা সেবার চাহিদা অনুযায়ী ও সেই অর্থনৈতিক অবস্থাটা বিবেচনা করে তারপরে তাকে প্রকল্প নির্বাচন করতে হয়। তারপর প্রাকৃতিক পরিবেশ, তুমি দেখো তোমার দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ একরকম। তোমার রাঙ্গামাটির যে প্রাকৃতিক পরিবেশ অথবা সিলেটের যে প্রাকৃতিক পরিবেশ, সেই প্রাকৃতিক পরিবেশ তুমি তো ঢাকায় পাবা না। তাই ওয়ালাইকুম সালাম, যখন তুমি যে অঞ্চলে ব্যবসা করতে যাবা সেই অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে তোমাকে ব্যবসা ধারণা নিতে হবে বা ব্যবসাটা পছন্দ করতে হবে। রাজনৈতিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা,
প্রধান প্রধান রাজনৈতিক দলের দর্শন এবং রাজনীতিবিদদের আচরণ ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে। দেশে যখন রাজনৈতিক পরিবর্তন আসে তখন ব্যবসার ধরনও কিন্তু পরিবর্তন হয়ে যায়। সাংস্কৃতিক পরিবেশ, শিক্ষার হার, কারিগরি শিক্ষার প্রসার, সামাজিক মূল্যবোধ ও ধর্মীয় অনুভূতি ব্যবসায় প্রকল্প নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করে। এখন দেখো ব্যবসা প্রকল্প প্রতিবেদন প্রণয়ন। ব্যবসা প্রকল্প প্রণয়নের শেষ ধাপ হলো একটি সুন্দর প্রতিবেদন। নির্বাচিত প্রকল্পটির সম্ভাবনা যাচাইয়ের উপর তথ্য নির্ভর করা হয়। আচ্ছা, ঠিক আছে, এখন আসি ম্যাক্রো। এখন দেখো বলছে যে ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা। আচ্ছা, মাইক্রোটা গেল কোথায়? আমি কি মাইক্রোটা করি না? আচ্ছা, ক্ষুদ্র ব্যবসায় পরিকল্পনার দিক নির্দেশনা। এখন ক্ষুদ্র ব্যবসার যারা পরিকল্পনা করবে, ক্ষুদ্র ব্যবসা নিয়ে যারা পরিকল্পনা করবে তাদের কিছু দিক নির্দেশনা থাকে। এই দিক নির্দেশনাগুলো এখানে দেয়া আছে। ব্যবসা পরিকল্পনা যতটুকু সম্ভব সংক্ষিপ্ত এবং শব্দ বাহুল্য বর্জিত হওয়া বাঞ্ছনীয়। যখন সে একটা প্রতিবেদন তৈরি করবে তখন তার জিনিসটা অনেক বড় হবে না, সেটা অতিরিক্ত শব্দ বা শব্দ বাহুল্য বর্জিত বাদ দিলে জিনিসটা সুন্দর হবে। পণ্য ও বাজারের ক্ষেত্রে ব্যবসার লক্ষ্য দু একটি পণ্য বা অঞ্চলের প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখা উচিত। ব্যবসার ব্যবস্থাপনা দলে অপরিচিত ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা উচিত নয়। কোনো অপরিচিত ব্যক্তিকে ব্যবসাতে নিষেধ করা হয়েছে ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে। কোন পণ্যকে এমন টেকনিক্যাল শব্দ দ্বারা বর্ণনা করা উচিত নয় যা কেবল বিশেষজ্ঞরা বুঝতে পারে। ভাষা সহজ করতে বলছে। এটার কথা হচ্ছে, সহজ কথা হচ্ছে টেকনিক্যাল শব্দ বাদ দিয়ে সহজ ভাষায় পরিকল্পনা করা, যেন যে কেউ বুঝতে পারে। বাস্তবসম্মত উৎপাদনের পরিমাণের উপর ভিত্তি করে বিক্রয়ের পরিমাণ হিসাব করতে হবে। অস্পষ্ট তথ্যের উপর ভিত্তি করে ব্যবসার পরিকল্পনা প্রণয়ন করা উচিত নয়। ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যা বর্তমান ও ভবিষ্যতে উদ্ভব হতে পারে। এমন সমস্যা যখন আলোচনার মাধ্যমে অথবা সহজেই মোকাবেলা করা যায়, যেটা আমি ফ্লেক্সিবিলিটি, যেটা আমি আগে বলেছি, সেই রকম ভাবেই করা উচিত। ব্যবসা পরিকল্পনা প্রণয়ন কালে ব্যবস্থাপনা টিমের সকল সদস্যকে জড়িত করা এবং প্রয়োজন বোধে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। এখন ক্ষুদ্র ব্যবসার পরিকল্পনার বিষয়বস্তুগুলো কি? প্রতিষ্ঠানের নাম থাকবে, প্রতিষ্ঠানের ঠিকানা থাকবে, উদ্যোক্তা বা উদ্যোক্তাগণের নাম থাকবে, উদ্যোক্তা বা পরিচালক বৃন্দের নাম থাকবে, ব্যবসার ধরন সম্পর্কে আলোচনা করা হবে, ব্যবসা পরিচালনা সম্পর্কে আলোচনা করা হবে, মূলধনের পরিমাণ সম্পর্কে আলোচনা করা হবে, বাজার জরিপের সংক্ষিপ্ত বিবরণ। সেদিন একজন মেসেজে লিখছে যে বাজার জরিপটা কি। আজকে সে যদি থাকে তাহলে বাজার জরিপটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবে। বাজারের আকার, ভবিষ্যৎ অগ্রগতির সম্ভাবনা, বাজার প্রবেশের কৌশল, পণ্যের মূল্য নির্ধারণ, বাজারে পণ্যের চাহিদা, ভোক্তার রুচি, এই সব বিষয়গুলো যখন যাচাই করা হয় তখন সেটাকে বাজার জরিপ বলে। মুনাফা অর্জনের সম্ভাবনা, মুনাফা অর্জনের বর্তমান লক্ষ্য, ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের দিক নির্দেশনা, প্রাক্কলিত আর্থিক বিবরণীর সংযুক্তি। এই প্রাক্কলিত আর্থিক বিবরণীর সংযুক্তিটা বলতে বোঝাচ্ছে যে কি পরিমাণ আয় হবে, কি পরিমাণ ব্যয় হবে, কি পরিমাণ আয় এবং কি পরিমাণ ব্যয় সেই সম্পর্কে, তারপরে তার লাভটা কি হবে সেই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা। এখন দাঁড়াও, আমি সময় ব্যয়টা একটু বোঝাতে পারবো। সময় ব্যয়টা হ্যাঁ, এখন খেয়াল করো মেয়েরা, এখানে এই যে বিবরণী কথাটা বলছে, বিবরণীতে বোঝানোর জন্য, বিবরণী বোঝানোর জন্য আমি তোমাদেরকে আরেকটা অঙ্কের মাধ্যমে এই জিনিসটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। এখন জাস্ট তোমরা ছকটা দেখো খালি, যে এখানে স্থায়ী মূলধন, তারপর চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করা হয়েছে, তারপরে প্রকল্পের অর্থায়ন পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে, যে প্রাক্কলিত আয় ব্যয় বিবরণী যেটা বাৎসরিক। এই যে তোমার কথাটা বলছে, এটার মানে হচ্ছে এই যে এখানে যে কথাটা বলা আছে যে প্রাক্কলিত আর্থিক বিবরণী সংযুক্তি, এই কথাটাই হচ্ছে বাৎসরিক প্রাক্কলিত আয় ব্যয় বিবরণী যে বাৎসরিক, এইটা সংযোগ করা, এটাই সংযোগ করতে হবে। এটা আমি তোমাদেরকে বোঝাবো। আচ্ছা, এটাই আমি তোমাদেরকে বোঝাবো। আমার কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি স্পষ্ট করে দাঁড়াও। নেটে একটু সমস্যা হলে অনেক সময় আমি দাঁড়াও ক্লিয়ার করছি। নেটে একটু সমস্যা হলে অনেক সময় এমন হয়ে যায়।
যাচ্ছে না। নেটে একটু সমস্যা হলে হয়ে যায় এরকম। নেটে সমস্যা হচ্ছে, একটু ঠিক হয়ে যাবে। তোমরা জিনিসটা একটু খেয়াল করো। প্রাকলিত আয় ব্যয় বিবরণী বাৎসরিক যেটা, এটার কথা বলা হয়েছে। এখন এটা এটাতে আমরা পরে আসছি, আগে আমরা বিবরণীটা কি ভাষায় পড়ে তারপরে অঙ্কটা করব। এখন কি শোনা যাচ্ছে? কেটে কেটে আসতেছে, তাহলে একটু নেটের সমস্যা হচ্ছে। নেটটা ক্লিয়ার না থাকলে অনেক সময় এমন হয়ে যায়। দেখো, প্রাক্কলিত নগদ প্রবাহ বিবরণী। আমি যখন অঙ্কটা করবো তখন বললো যে তোমরা ঠিক মতো বুঝতে পেরেছো বা শুনতে পেরেছো। সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার জন্য ব্যবসা উদ্যোক্তার নগদ প্রবাহ বিবরণী প্রাক্কলন করা প্রয়োজন। এই বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যায়। নির্দিষ্ট সময়ের জন্য দিও, তুমি অল্প সময়ের জন্য দাও। এটা বানানো যায়, তুমি জানো না, বলার জন্য জিজ্ঞেস করো। এই বিবরণী দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে সংরক্ষণ করা যেতে পারে। এই বিবরণীতে নির্দিষ্ট সময়ে কি পরিমাণ নগদ আসছে এবং কি পরিমাণ ব্যয় হচ্ছে তা সংরক্ষণ করা হয়। নগদ প্রবাহ বিবরণী তৈরি করার ফলে উদ্যোক্তা তার ব্যবসায় নগদের প্রকৃত অবস্থা জানতে পারে। এখন সম আয় ব্যয় বিশ্লেষণটা দেখো। সম আয় ব্যয় বিশ্লেষণ করতে হয়। ব্যবসার এমন একটা পয়েন্ট আছে, ব্যবসার মধ্যে একটা পয়েন্ট বা একটা অবস্থা আছে। হ্যাঁ, ব্যবসার এমন একটা অবস্থান, সম আয় ব্যয় নির্ণয় করা একটা অবস্থাকে বোঝায়, বা ব্যবসার একটা অবস্থা বা পয়েন্টে এই জিনিসটা নির্ণয় করা হয়। অন্য কথা বলা যায়, একটি ব্যবসায় এমন এরকম পর্যায়ে যখন লাভও হয় না, ক্ষতিও হয় না। আরো পরিষ্কার ভাবে বলতে গেলে, যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয় মূল্য মোট ব্যয়ের সমপরিমাণ হয় তাকে সম আয় ব্যয় বিন্দু বলে। মানে ব্যবসায়ী বা উদ্যোক্তা যখন ব্যবসা করবে তখন কিন্তু তার সম আয় ব্যয় বিন্দু নির্ণয় করতে হবে, সেটাকে বলে ব্রেক ইভেন পয়েন্ট। এই ব্রেক ইভেন পয়েন্টটা নির্ণয় করা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যে ব্যবসায়ী বা উদ্যোক্তা বুঝতে পারে যে কখন কতটুকু সময়ের পর বা কতটুকু কাজের পর বা কতটুকু কোন পয়েন্টে গিয়ে তার ব্যবসাতে লাভও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। এখন এই ব্রেক ইভেন পয়েন্টটা নির্ণয় করার জন্য কেন প্রয়োজন? এটা প্রয়োজন আমি আলাদা করে লিখেছি এই প্রয়োজনগুলো, কারণ তোমরা যেন সহজেই ধরতে পারো। তাই এটা কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সহজ হয়, পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করা যায়, বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, মুনাফা পরিকল্পনা প্রণয়ন করা যায়, মুনাফা বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করা যায়, উৎপাদন হ্রাস বৃদ্ধি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। এই কারণগুলোর জন্য সম আয় ব্যয় বিশ্লেষণ অনেক প্রয়োজন। সম আয় ব্যয় বিশ্লেষণটা কি সেটা বুঝতে পেরেছো? যে বিন্দুতে তোমরা কি সম আয় ব্যয় বুঝতে পেরেছো? জি টিচার। আচ্ছা, সে সম আয় ব্যয় বিশ্লেষণ হচ্ছে যে বিন্দুতে ব্যবসায় লাভ বা ক্ষতি কোনোটাই হয় না। যদি আমার ক্লাসটা চলে যায় তাহলে কিন্তু তোমরা আবার ইন করবা, কারণ আমি অঙ্কটা বোঝাবো। বুঝতে পেরেছো? আমার ক্লাসের টাইমটা চলে গেলে জি টিচার আবার আসবে, কারণ আমার লাস্ট যে অঙ্কটা সেটা একটু বোঝাতে হবে। ব্রেক ইভেন পয়েন্টটা তো বুঝতে পেরেছো, তাই না? তাই তো? আচ্ছা, এখন আমি অঙ্কটাতে আসতেছি। দেখো, এখানে আমি একটা বইয়ের অঙ্কটাই সেট করেছি, যে তোমরা কিন্তু চলে গেলে আবার জয়েন করবা, কারণ এই লাস্ট জিনিসটা আমি বোঝাতে চাই। আমার 5 মিনিটেই এই লাস্ট এটা বোঝানো হবে। দেখো, আমি এই অঙ্কটা দিয়েছি, তোমরা যেটা বুঝতে চেয়েছো, আসলে আমার কাছে মনে হচ্ছে তোমরা এই জিনিসটাই বুঝতে চেয়েছো।
সবাই পারে, সবাই বলছে যে এটা হয় 1 ঘন্টার জন্য। তুমি পারবা, তুমি শিখো তোমাদের কাছ থেকে। প্রথমে হচ্ছে ব্যবধান, পেছনে ব্যবধান। আচ্ছা মেয়েরা, আমি বলি এখন, আমার কাছে মনে হয়েছে যারা এই অধ্যায়টা করবে বলে বলেছে যে এই অধ্যায়টাই করব, আমার ধারণা এই জিনিসটার জন্যই তোমরা এই অধ্যায়টা করতে চেয়েছো। আমার কথা কি ঠিক? শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা, তাই আমি যে ধারণা করেছি তাই এই অঙ্ক বোঝার জন্যই কি তোমরা এই অধ্যায়টা করতে চেয়েছো? আচ্ছা, তাহলে দেখো আমরা কিন্তু এই অঙ্কগুলো অ্যাকাউন্টিং এও করেছি, যেটা কিনা অনেকটা উৎপাদন ব্যয়ের মতো। উৎপাদন ব্যয় তোমরা ক্লাস 10 এর মতো শেষ হয়েছে না? উৎপাদন ব্যয় কি তোমরা শেষ করেছো? জি টিচার। আচ্ছা, এই অধ্যায়ের আচ্ছা এই অধ্যায়ের অঙ্কটা উৎপাদন ব্যয়ের মতো। আচ্ছা, যাই হোক, আমরা এই দেখো আমাদেরকে বলেছে যে জনাব সাহেব আনন্দ কনফেকশনারির মালিক, নিচে তার দোকানের বছর শেষের আয় ব্যয়ের তথ্য ছকে উপস্থাপন করা হলো। ব্যয়: দোকান ভাড়ার এককালীন অগ্রিম, কাঁচামাল ক্রয়, আসবাবপত্র, সাজসজ্জা, শ্রমিকের মজুরি, দোকান ভাড়া ও কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, অন্যান্য খরচ। আর আয়ের দিকে আছে পণ্য বিক্রয়। এখন বলা হয়েছে জনাব সাহেবের ব্যবসায় প্রাক্কলিত লাভ বের করো। ঠিক আছে, আমি দেখো এখানে অঙ্কটা করেছি। অঙ্কটা খুব সহজ, কঠিন না। এইভাবে ছক করে, ছকটা কিভাবে হবে আমি তোমাদেরকে দেখিয়েছি। দেখো, উৎপাদন ব্যয়ের মতো বিবরণ, টাকা টাকা। ঠিক আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? আচ্ছা, এখন আমি একটু আগের কথায় আসি যে দোকান ভাড়ার এককালীন অগ্রিম যে কথাটা, সেটা হচ্ছে স্থায়ী খরচ। প্রাক্কলিত ব্যয় যখন বের করা হবে তখন প্রাক্কলিত ব্যয়ে, হ্যাঁ, বাৎসরিক বা মাসিক যেভাবে বের করা হোক না কেন, এখানে বাৎসরিক ভাবে বের করা হয়েছে, তখন ওই স্থায়ী খরচটা কিন্তু আসে না। দোকান ভাড়ার অগ্রিম এককালীন যেটা আছে সেটা স্থায়ী খরচ, সেটা আসবে না। বিবরণ: প্রাক্কলিত আয় দেওয়া আছে যে পণ্য বিক্রি করা থেকে পাওয়া গেছে 5,16,000 টাকা। তাহলে এটা হচ্ছে প্রাক্কলিত আয় 5,16,000। এখন প্রাক্কলিত ব্যয় কি? প্রাক্কলিত ব্যয় হচ্ছে এই যে দেখো, কাঁচামাল ক্রয়, এটা একটা ব্যয়। আসবাবপত্র, সাজসজ্জা, এটা কিন্তু তোমার স্থায়ী খরচ। ঠিক আছে, স্থায়ী খরচগুলো আসবে না। আমরা কিন্তু আর্থিক বিবরণী বিশ্লেষণ ক্লাস 10 এ কোন বিষয়গুলো বা কোন পয়েন্টগুলো বা কোন বিষয়গুলো স্থায়ী খরচ সেই বিষয়ে আমরা জেনেছি, তাই না? স্থায়ী খরচগুলো আলাদা করতে পারি আমরা। তাহলে যে বিষয়গুলো স্থায়ী খরচ আমরা আলাদা করতে পারি সেই বিষয়গুলো প্রাক্কলিত ব্যয় যেটা বাৎসরিক বা মাসিক আসে সেটার মধ্যে থাকবে না। তাহলে আমার দোকান ভাড়া, এককালীন অগ্রিম এবং আসবাবপত্র, সাজসজ্জার যে ব্যয়টা, সেটা আমার অঙ্কটার মধ্যে আসবে না, তাই তো? যারা দেখছো, যারা এখন এই অঙ্কটার জন্য আবার জয়েন করেছো, তারা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে প্রাক্কলিত ব্যয়: কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি, দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, অন্যান্য খরচ, এটা হচ্ছে তার ব্যয়। তাহলে প্রাক্কলিত মোট ব্যয় হচ্ছে 3,16,000 টাকা। তাহলে এই 5,16,000 টাকা, বলো। টিচার, গাইডে তো দেখলাম হচ্ছে অনেকগুলো আছে, যেরকম এগুলোর মতো না, অনেক ঘুরানো প্যাটার্ন, ওইগুলো করতে এটা পারি, কিন্তু মানে এই বই সৃজনশীলটা পারি, কিন্তু অন্যগুলো করতে তো। হ্যাঁ, তুমি আমাকে করবে কি, যে একটা অঙ্ক তুলে আমাকে মেসেঞ্জারে পাঠাবা, তাহলে আমি এটা করে দিয়ে মেসেঞ্জারে দিয়ে দিতে পারবো। কারণ আমার কাছে হয়েছে কি, যে আমি বুঝতে পেরেছি আমার কাছে ওই বোঝে স্কুলে
বলে স্কুল থেকে আনতে হবে। তুমি যেটা না পারো সেটা যদি আমার মেসেঞ্জারে খালি ছবিটা তুলে দিয়ে দাও, আমি তো বলে দিব। আমি বুঝছি বিক্রয় মূল্য বের করা অথবা একটা পণ্যের বিক্রয় মূল্য বের করা, তাই না? এরকম তো অনেক ধরনের আছে না, এটা তো অনেক সোজা, এটা সহজে বের করা যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি আমাকে একটা ছবি তুলে মেসেঞ্জারে দাও, আমি নেক্সট ক্লাস ওইটার উপর নিব। পারবে না? পারবে না? আমাকে শুধু ছবিটা তুলে আমার মেসেঞ্জারে দিয়ে দিবে, আয়শা নিয়ে মেসেঞ্জারে দিয়ে দিবে। পারবে তো? তাহলে ওই অঙ্কটার উপর ক্লাস নিয়ে নিব। কারণ আমি যে আমার কাছে মেইন বইটা আছে এখন, গাইড বইটা স্কুলে রেখে আসছি দেখে আমি তোমাদের ওইটা দেখাইতে পারতেছি না। আমি বুঝতে পেরেছি কি জানতে চেয়েছো, একটা পণ্যের মূল্য জানতে চেয়েছো, একটা পণ্যের মূল্য কত বের করলে লাভ অথবা ক্ষতি হবে সেটা জানতে চেয়েছো, তাই না? হ্যাঁ, আমাকে তাহলে অঙ্কটা একটুখানি মেসেঞ্জারে দিবে, আমি নেক্সট ক্লাস ওই অঙ্কটার উপর নিব। তারপরে অন্যান্য গ্রুপে টিচার আমাদের গ্রুপে দিব। আমার মেসেঞ্জারে দিবে, আয়শা নীলা মেসেঞ্জারে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তারপরে প্রাকলিত মোট ব্যয় 3,16,000 টাকা, প্রাকলিত লাভ যেটা হয়েছে 5,16,000 থেকে 3,16,000 টাকা বিয়োগ করলে যা হয় 2 লক্ষ টাকা তার বাৎসরিক লাভ থাকবে। এটা তো তোমরা বুঝতে পেরেছো, এটা বলছো যে আমরা বুঝতে পেরেছি, এটাতে তো সমস্যা নাই। তাহলে কি করবে, যে অঙ্কটা বুঝতে পারছো না ওইটা কিন্তু ওই অঙ্কটা ওখানেই পাওয়া যাবে, একটুখানি দিয়ে দিবে। ঠিক আছে? মারিয়াম কথা বলছো? না মিস। আচ্ছা, যেই বলছো এই অঙ্কটুকু তুলে আমাকে একটু দিয়ে দিবে। ঠিক আছে? তাহলে সবাইকে থ্যাংক ইউ। তোমাদের বোধহয় আরেকটা ক্লাস শুরু হয়ে গেছে, তোমরা যাও। আর এই রেকর্ড কথাগুলো ভাষাগুলো বোঝার জন্য যার ভাষা বুঝতে অসুবিধা হয়, অনেক সময় হয়, তাহলে সে রেকর্ড ক্লাসটা একটু শুনে নিবে। ওকে, আল্লাহ হাফেজ। বলো। টিচার বলছিলাম যে আমাদের এই ক্লাসটা মানে ঠিক হবে না। ক্লাস বুঝি নাই, আবার বলো। মানে আমাদের ক্লাসটা তো হচ্ছে সমস্যা দিচ্ছে, তো ক্লাসটা কি ঠিক হবে না? ও ক্লাস দিতে পারছি ক্লাস 2। ও ক্লাস 2 বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। একটু বাবা ক্লাস টিচারের সাথে কথা বলো, ক্লাস টিচার বলতে পারবে। আচ্ছা টিচার। আচ্ছা, ওকে টিচার। ওকে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম।